জামালপুরে সোনালী ব্যাংকে গ্রাহককে বোকা বানিয়ে কাউন্টার থেকে 4.5 লাখ টাকা চুরি। সিসিটিভির ফুটেজ দেখে চোর ধরার চেষ্টায় পুলিশ। বেসরকারি খাতের জন্য আরও 10 লাখ ডোজ কোভিড টিকা আনছে বেক্সিমকো। অগ্রাধিকার পাবেন সম্মুখ সারির যোদ্ধারা। প্রতি ডোজের দাম ছাড়াবে 1000 টাকা। এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে 50 শয্যার হাসপাতাল তৈরির পাশাপাশি 150 চিকিৎসক নার্স নিয়োগ। সামাজিক দূরত্ব নিশ্চিত করে পণ্য ওঠানামা রপ্ত। জামালপুর শহরে সোনালী ব্যাংকে গ্রাহককে বোকা বানিয়ে কাউন্টার থেকেই 4.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় জামালপুর শহরের সোনালী ব্যাংকের সকালবাজার শাখায় ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সোহাগ। এই সময় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি তার পাশে এসে মেঝেতে টাকা পড়েছে বলে জানান। সোহাগ ঝুঁকে টাকা তুলতে গেলে ক্যাশ কাউন্টারে রাখা 4,40,000 টাকার পুরোটাই নিয়ে সটকে পড়েন আরেক ব্যক্তি। আমার মাথায় খেয়ালটা ছিল না যে আমার তো টাকা পড়ে নাই, ঠিক আছে আমি টাকাটা উঠাইয়া টাকাটা গুনতেছিলাম 10 টাকা নোট করে, কিন্তু মাঝখান থেকে একটা যখন অন্য টাকা আসছে আমি তখন টাকা আবার না, তখন আমি শেয়ারে বলছি ভাই নিছেন, যখন ফিল তো দিলেন না, আমি তো টাকা নেই, তখন আমি বুঝতে পারছি আমার সাথে কিছু হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই সংঘবদ্ধ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আশ্বাস দেয় যথাযথ ব্যবস্থা নেয়ার। ক্যাশিয়ারের কাছে জমা দেওয়ার প্রাক্কালে একটা চক্র প্রতারণার মাধ্যমে নিয়ে যায়। আমরা সেটা শনাক্ত করার জন্য সিসি ফুটেজে সংরক্ষিত ছবি পর্যবেক্ষণ করতেছি, তদন্ত অব্যাহত আছে। সোহাগ জেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সোনু নাগের কর্মচারী। সময় সংবাদ, জামালপুর। নতুন কৌশলে প্রতারণা করে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রেফতার এড়াতে নিজের নিরাপত্তায় সিসি ক্যামেরা ব্যবহার করত প্রতারক। মোবাইল অপারেটরদের পুরানো সিরিজের নম্বরে কল দিয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি। সম্প্রতি চক্রের 2 সদস্য পুলিশের কাছে আটকের পর বেরিয়ে আসে এমন তথ্য। একরামুল হোসেনের রিপোর্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই আপনার ছেলের সমস্যা হয়েছিল শুনছেন কিছু? ওই যে মোবাইলটা ভেঙে ফেলেছিল, আপনার ছেলে কিছু বলে নাই? ও আপনি এই যে আপনার ছেলের সাথে কথা বলেন। হ্যালো আব্বু, আব্বু এই যে মোবাইলটা পরে গিয়ে ভেঙে গেছিল, ওনারা টাকা চাইতেছে, তুমি টাকা দিয়ে দাও। একেবারে নতুন কৌশল, এইভাবে মানুষের কাছ থেকে সহজে টাকা হাতিয়ে নিচ্ছে ময়মনসিংহের বিনিয়ামিন। পদ্ধতি খুব অভিনব। মোবাইল ফোন অপারেটরদের পুরানো সিরিজের নম্বরগুলো কোনো বয়স্ক বা মধ্যবয়সীর এবং তাদের ছেলে আছে এমন ধারণা থেকে ফোন দেয়া হয়। কেউ খপ্পরে পড়ে, কেউ আবার বুঝতে পেরে ফোন কেটে দেয়। এমন প্রতারণার শিকার হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন এক ভুক্তভোগী। তার ছেলেকে আটকে রাখার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় অর্থ। ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলে কোথায়। আমি বললাম আপনি কে বলছেন? আপনার ছেলে আমাদের কাছে আছে, আপনার ছেলেকে যদি নিতে হয় তাহলে আমাদের টাকা দিতে হবে। এইভাবে বহু অভিযোগ আসার পর বিনিয়ামিন ও তার এক সহযোগীকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় বিনিয়ামিনের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ 4টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ও ভেতরে গোপন ক্যামেরা বসিয়েছিল। যে প্রতারককে বা প্রতারক চক্রকে আমরা গ্রেফতার করেছি, তাদের যে জীবনযাপন অপরের টাকায় যথেষ্ট বিলাসী জীবনযাপন করে, তার উপার্জন অন্য কোনো উপার্জন নাই। সে শুধুমাত্র মানুষকে প্রতারিত করে মানুষের অর্থ দিয়ে তার ঘরে আসবাবপত্র আমরা দেখেছি যে দামি আসবাবপত্র ব্যবহার করে। পুলিশ বলছে 30 বছর বয়সী বিনিয়ামিন বিয়ে করেছেন 9টি। এছাড়া অসংখ্য পরকীয়া প্রেমের সঙ্গে জড়িত। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। গতকাল সকালে রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে কথা বলেন নেতাকর্মীরা। ভাস্কর্য স্থাপনে বাধা দেয়া হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি জামাতের ইশারাতেই কট্টরপন্থী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে বলেও অভিযোগ তাদের। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তারা না বুঝে আন্দোলন করছে।
রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত মানববন্ধন রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই জাতির জনকের ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমরা আজকে শুধু প্রতিবাদ করছি, এরপর থেকে কিন্তু আমরা প্রতিরোধ তৈরি করব। যেখানে মামুনুল হক মামলাকে পাওয়া যাবে সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করে তুলবে। মৌলবাদের মূল উৎপাদন করে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পতাকা সমুজ্জত রাখবে। রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী যুবলীগ। সমাবেশে তারা বলেন, বিএনপির মদদেই সাম্প্রদায়িক গোষ্ঠী এর বিরোধিতা করছে। তারেক রহমান নির্দেশে নতুন করে আবার জঙ্গি গোষ্ঠীকে মাঠে নামিয়েছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাঠে নামিয়েছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তির অবস্থান থাকতে পারে না। এদিকে সচিবালয়ের ধর্ম প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে না বুঝেই বিরোধিতা করছে একটি মহল। বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকেও চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সবকিছু একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস। গত কয়েকদিন ধরে হেফাজত ইসলামের শীর্ষ নেতারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হলে তা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। শীত বাড়ার সাথে সাথে সরগরম সিরাজগঞ্জের গাজীপুরের কম্বলপল্লী। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় বাজারে ব্যাংক বসানোর দাবি। সরকারি চুক্তির ৩ কোটি ডোজের পাশাপাশি বেসরকারি খাতের জন্য আরও ১০ লাখ করোনার টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এর ফলে সাধারণ মানুষের ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বলে মনে করে প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা সেরাম ইনস্টিটিউট হাত ধরে বাংলাদেশের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকো। বেসরকারি খাতে এই বিপণনে অগ্রাধিকার পাবে ফ্রন্টলাইনার ও কর্পোরেট অফিসগুলো। আর প্রতি ডোজের দাম হতে পারে ১১০০ থেকে ১২০০ টাকা। কোভিড-১৯-এর ১০০ কোটির বেশি ডোজ টিকা উৎপাদন এবং বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট। এরই মধ্যে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুসারে বেক্সিমকোই হবে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। এরই মধ্যে সেরাম থেকে ৩ কোটি ডোজ নেয়ার চুক্তি করেছে বেক্সিমকো ও বাংলাদেশ সরকার। তবে এবার বেসরকারি খাতের কর্মীদের বিতরণের জন্য আরও ১০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আমাদের কর্পোরেট জগতে যারা সম্মুখ যোদ্ধা, এই ফার্মাসিউটিক্যালস বলেন বা ব্যাংক বলেন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এবং সবসময় তাদের ফ্রন্টলাইনে যেতে হচ্ছে, তাদের জন্য আমরা যাতে কিছু করতে পারি সেই চিন্তা থেকে আমরা আসলে ১ মিলিয়ন ডোজ আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, ভারতের এই টিকার ৩য় ধাপে ট্রায়াল হচ্ছে, যা জানুয়ারি নাগাদ অনুমোদন পেতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে বেক্সিমকো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে টিকা আমদানির আবেদন করবে। প্রতি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে বেক্সিমকো ফার্মা দেবে $৮। এর সঙ্গে আমদানি ব্যয় ও অন্যান্য খরচ মিলে প্রতি ডোজ টিকার দাম ১১০০ থেকে ১২০০ টাকা হতে পারে বলে জানিয়েছেন বেক্সিমকোর এই কর্মকর্তা। ১০ লাখ ডোজ আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছি সেরামের সাথে, এই সেম ভ্যাকসিন। সেটার জন্য আমরা সেরামকে পে করব $8 পার ডোজ। একটা ফর্মুলা আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ধারণা যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে একটা প্রাইস পাবো। এটা এখনো যেহেতু ফাইনাল প্রাইসিং হয় নাই, এই জন্য আসলে ফার্ম প্রাইসটা বলতে পারছি না। তবে সরকারি নির্দেশনা মেনেই ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর প্রথম ধাপেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মানুষের বেপরোয়া চলাফেরার জন্য দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান মন্ত্রী। ভ্যাকসিন এখনো বাজারে সেইভাবে আসে নাই। ফাইনাল ক্লিয়ারেন্স WHO যখন পেয়ে যাব, তখন আমাদের দেশও ইনশাল্লাহ প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে। আমাদের সরকারি হাসপাতালে যদি ভ্যাকসিন আমরা দেই, ইনশাল্লাহ প্রাইভেট হাসপাতালের জন্য আমরা ভ্যাকসিন ব্যবস্থা করব।
আমাদের দেশেও আমরা কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুর হারও আমরা বৃদ্ধি দেখছি গত 10-15 দিন যাবৎ। সেকেন্ড ওয়েভের কারণ হলো আমরা স্বাস্থ্যবিধি মানছি না, আমরা একটু বেপরোয়া হয়ে চলছি, আমরা মাস্ক ব্যবহার করছি না, আমরা অতিরিক্ত কনফিডেন্ট হয়ে গেছি, টু মাচ কনফিডেন্ট। পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োনটেকের করোনা ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা টিকার অনুমোদন দেবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস। প্রতিবেদনে আরও জানানো হয়, অনুমোদন পাওয়া মাত্রই মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োনটেকের টিকার সরবরাহ শুরু করা হবে। আগামী 7 ডিসেম্বর থেকে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এরই মধ্যে 4 কোটি ভ্যাকসিন সরবরাহের আদেশ দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 29 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,609 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 1,788 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,737 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 27,57,329 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,788 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,62,407 জন। 24 ঘন্টায় মারা গেছেন 29 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,609 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,287 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,78,172 জন। করোনা সংক্রমণের প্রথম ধাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের আমদানি রফতানি বাণিজ্যকে গতিশীল রাখতে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর। 50 শয্যার করোনা হাসপাতাল তৈরি সহ নিয়োগ দেওয়া হয়েছে 150 চিকিৎসক নার্সকে। সেই সাথে রপ্ত করা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত রেখে পণ্য ওঠানামা এবং ডেলিভারি সিস্টেম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহামারী করোনা ঝড়ে ধসে পড়া অর্থনীতিকে তুলে আনতে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন অনেকটা ব্যতিক্রম বাংলাদেশ। অর্থনীতির গতি যেমন সচল রয়েছে, তেমনি স্বাভাবিক রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে দেশের অর্থনীতির গতিকে সচল রাখতে বড় ধরনের ভূমিকা রেখেছিল এই চট্টগ্রাম বন্দর। একদিনের জন্য এ বন্দরের কার্যক্রম বন্ধ ছিল না। এখন চলছে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলার প্রস্তুতি। বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের 468 জন করোনায় আক্রান্ত হলো, মারা যায় 15 জন। মৃতদের মধ্যে 9 জনে ছিলেন বন্দরের কর্মচারী। তাই এবার স্বাস্থ্য সম্পর্কিত প্রস্তুতি নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। আমরা হাসপাতালে 50 বেডের একটা ডেডিকেটেড করোনা ইউনিট চালু করেছি এবং প্রায় 150 জনের মতো কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছি। যে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে করোনা সন্দেহ করা হচ্ছে, তাদের প্রতিদিনই তাদের সোয়াব কালেকশন করা হচ্ছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে করোনা ছড়ানোর শঙ্কা থাকায় স্বাস্থ্য বিভাগ বিদেশি নাবিকদের বহির্নোঙরে 14 দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছে। আমাদের বন্দর স্বাস্থ্য কর্মকর্তার অধীনে বন্দরে একটি মেডিকেল টিম কাজ করে। মেডিকেল টিম তাদের পরীক্ষা নিরীক্ষা করে তারা অনুমতি দিলে বন্দর থেকে বের হতে পারবে। এই অবস্থায় অর্থনীতিকে সচল রাখতে নেওয়া হয়েছে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করে বন্দরের অপারেশন কার্যক্রম সচল রাখার নানা কৌশল। কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং এবং করে এই বন্দরের হ্যান্ডেলিং করা যায় সেটা আমরা শিখে গেছি এবং এইভাবে আমরা বন্দরের হ্যান্ডেলিংটা করছি এবং সামনেও আমরা সেটা করব। তবে করোনার প্রথম ধাপে বন্দরকে সচল রাখতে স্টুডেন্ট মকুফ করায় 215 কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বন্দর। এছাড়া আমদানিকৃত পণ্য অফডকে খালাসের অনুমতি দেওয়ায় আরও অন্তত 100 কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যমুনা নদীর উপর হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতু। সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, উন্নত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশেই রেলের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি রেলকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল।
যমুনা নদী পারাপারে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর বয়স হয়েছে প্রায় 2 যুগের কাছাকাছি। বহুমুখী এই সেতুতে সিঙ্গেল লাইনে কোনো মতে চলছে দূরগন্তব্যের ট্রেন, অথচ ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এই লাইনের সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত গতি হারায় বিরতিহীন আন্তনগর সার্ভিসগুলো। উত্তরবঙ্গ তথা রেলের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর কার্যকর যোগাযোগের জন্য সবচেয়ে বড় রেল সেতু নির্মাণে পা বাড়ালো সরকার। বর্তমান সেতুর 300 মিটার উজানে ডুয়েল গেজ সম্বলিত ডাবল ট্র্যাকের নতুন একটি রেল সেতুর কাজ শুরু হলো। 4.8 কিলোমিটারের সেতুতে মিটার গেজে 100 ও ব্রড গেজে 120 কিলোমিটার গতিতে ট্রেন পারাপার সম্ভব হবে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যমুনা নদীর উপর তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমুখী সেতু তৈরিতে বিশ্বব্যাংক সে সময় প্রচণ্ড বাধা দিলেও এখন তারাই উৎসাহী নতুন রেল সেতু নির্মাণে। আমাকে বারবার এটা শুনতে হয়েছিল যে এই রেল লাইন দিলে এটা ভায়াবল হবে না, কিন্তু রেল লাইনেই কিন্তু সব থেকে বেশি ভায়াবল এবং তার প্রয়োজনীয়তাটাই এখন সকলে উপলব্ধি করেছে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে রেলের আধুনিকায়ন জরুরি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অলাভজনক বলে এই খাতকে অবহেলা করা হয়েছে দিনের পর দিন। যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার, আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মানুষ। রেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সেবার মান বাড়বে বলে প্রত্যাশা সবার। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয়, কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে 38টি ট্রেন নিয়মিত স্বল্প গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। যে সিরাজগঞ্জে আমরা রেলে ঢাকা যাই, খুব আস্তে আস্তে যায়। এই রেল সেতুটা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো, আর আমাদের কোনো ঝুঁকি থাকবে না। এর মধ্য দিয়ে আসলে শুধু এই যোগাযোগ ব্যবস্থায় না, আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সব কিছুতেই একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। উত্তরবঙ্গের সকল মানুষ অত্যন্ত নিরাপদে ভ্রমণ করতে পারবে। এ অবস্থায় রেল সেতুটি হলে উন্মুক্ত হবে সকল প্রকার পণ্যবাহী ট্রেন চলাচল। ব্যবসায়ী নেতারা মনে করছেন, উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই রেল লাইন আন্তর্জাতিক এশিয়ান যে রেলওয়ে আছে সেটার সাথে সম্পৃক্ত হবে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু উপকৃত হবে। আর রেলমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। রেলের যে দীর্ঘমেয়াদী যে সুরক্ষা সেটা দিয়ে এবং সময়ের আগে কিংবা সময়ের মধ্যে এই সেতুটি আমরা আশা করি যে অগাস্ট 2024 সালের মধ্যে এই সেতুর উপর দিয়ে আমরা রেল চলাচল উদ্বোধন করতে পারবো, এটি আমাদের আশা। যদিও 1 বছর আমাদের গ্রেস টাইম 2025 সাল বলা আছে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশেষায়িত সেতুটি দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। বঙ্গবন্ধু সেতুতে বিদ্যমান লাইনের সক্ষমতা সংকট ও গতির নিয়ন্ত্রণাদেশে আরেকটি নতুন সেতু নির্মাণের বিষয়টি সময়ের দাবি হয়ে উঠেছিল। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয় যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় ও উপমহাদেশের অন্যতম প্রায় 5 কিলোমিটার বঙ্গবন্ধু সেতু। শুরুতে পরিকল্পনায় না থাকলেও পরবর্তীতে এর নকশায় যোগ করা হয় রেল চলাচলের বিষয়টি। ওই বছরের 23 জুন থেকে আজ অবধি সেতুটিতে রেলগাড়ি চলছে ঠিকই, তবে তা ধিমে তালে কোনো মতে।
2008 সালে সেতুটিতে প্রথমবার ফাটল দেখা দেয়। এরপর থেকে এতে রেল চলাচলের গতিও কমিয়ে আনা হয়। এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে। প্রতিদিন 22টি ট্রেন চলার কথা থাকলেও এখন চলে 44টি ট্রেন, অনেকটা ঝুঁকি নিয়েই। এত সব জটিলতা নিরসনে 2016 সালে যমুনা নদীতে বর্তমান সেতুর পাশে উত্তরেই 300 মিটার উজানে একটি বিশেষায়িত রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজের ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণ করা হবে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য। এই সেতুটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। সেতুর দুই প্রান্তে 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রয়োজনীয় রেলওয়ে অ্যাপ্রোচ সহ মোট 30 কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে। ডাবল লাইনের নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে 100 কিলোমিটার গতিতে যমুনা নদীতে পার হবে ট্রেন। 2024 সাল নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেল ব্যবস্থাই নয়, সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক, উপ-আঞ্চলিক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সুবিধাও পাবে দেশের মানুষ। পাশাপাশি আর্থিকভাবেও নতুন সম্ভাবনা হবে এই কৌশলগত স্থাপনাটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পরামর্শক ছাড়াই নিজস্ব জনবলে কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে কূপ উন্নয়ন করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। ফলে গ্যাস ক্ষেত্রটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক আরও 1 কোটি ঘনফুট গ্যাস। ক্রমবর্ধমান জ্বালানি সংকট এটিকে নতুন সম্ভাবনা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে নয় বরং বাপেক্সকেই কাজে লাগাতে হবে। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র ঘুরে এসে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরেফিন। প্রবল বেগে জ্বলে ওঠা আগুন জানান দিচ্ছে নতুন সম্ভাবনা। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপ উন্নয়ন করে সক্ষমতা আরও বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস কোম্পানি বাপেক্স। গ্যাস ক্ষেত্রটি থেকে আগে জাতীয় গ্রিডে যুক্ত হতো দৈনিক 28 মিলিয়ন ঘনফুটের মতো। কূপ উন্নয়নের ফলে এখন উৎপাদন করা যাবে 40 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিদেশে কোনো পরামর্শক ছাড়াই নিজস্ব জনবল দিয়ে নির্ধারিত সময়ের বেশ আগেই কূপ উন্নয়নের কাজ শেষ করেছে বাপেক্স। বিদেশি বিশেষজ্ঞ কিন্তু এবার কোনো কাজে এই পর্যন্ত লাগে নেই। 90 দিন সময় ছিল ওনাদের জন্য, 51-52তম দিনে ওনারা কাজটা সম্পন্ন করেছেন। সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 1 নম্বর কূপ ঘিরেও। প্রসেস প্ল্যান্টের প্রায় 8 কিলোমিটার দূরে এই কূপে গ্যাস মিললেও পাইপলাইন না থাকায় এখনও তা যুক্ত করা যাচ্ছে না জাতীয় গ্রিডে। জ্বালানি বিভাগের আশা 5 মাসের মধ্যে পাইপলাইন নির্মাণ করে গ্যাস ক্ষেত্রটির 1 নম্বর কূপ থেকে সরবরাহ করা যাবে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে এপ্রিল-মে মাসে শ্রীকাইল গ্যাস ক্ষেত্র যোগান দিতে পারবে দৈনিক 50 মিলিয়ন বা 5 কোটি ঘনফুট গ্যাস। ওই গ্যাসটা এই প্রসেস প্ল্যান্টে আসবে। এই গ্যাস গ্যাদারিং লাইনটা মাধ্যমে ওইটা স্থাপন হবে, মালামাল প্রকিউরমেন্টের পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে তারপরে ওগুলি এখানে আসবে, এখানে আসলে ওরা প্রসেস করে এটা ন্যাশনাল গ্রিডে দিবে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির তুলনায় বাপেক্সি যে সক্ষম নতুন গ্যাস পাওয়াকে সেটির প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই গ্যাসপ্রমের মতো বিদেশি কোম্পানিকে দিয়ে যে খননগুলো করা হচ্ছে এটা কোনোই দরকার নাই। এভাবে যদি বাপেক্স তার কার্যক্রম চালিয়ে যায় তাহলে গ্যাসের সংকট এবং উচ্চ মূল্যের জ্বালা এলএনজি আমদানি উপর যে ভর সেটা কমে আসবে। 2004 সালে কূপ খনন হলেও গ্যাস মেলেনি। পরবর্তীতে 2012 সালে কূপ 2 খননের মাধ্যমে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে বাপেক্স। দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে কিছুটা হলেও আশা জাগায় নেওয়া খবর দিল শ্রীকাইল গ্যাস ক্ষেত্র। আর এটি সম্ভব হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে। দেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব সেটিও প্রমাণিত হলো আরও একবার। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, শ্রীকাইল গ্যাস ক্ষেত্র, কুমিল্লা। পটুয়াখালীর কুয়াকাটা মহিপুর সমুদ্র সৈকতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাসমেলা উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মনির হোসেন বাদল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাদল, তো উৎসব রাসমেলা, আপনি জানেন যে পটুয়াখালী কুয়াকাটায় 3 দিন ব্যাপী রাসমেলা উদযাপিত হচ্ছে। আজকে এই রাসমেলার শেষ দিন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে মহামারী করোনা ভাইরাসের কারণে যে রাসমেলা যে উদযাপিত হচ্ছে এটি প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারিতে দেওয়া হচ্ছে। এদিকে আপনাকে আর একটু জানিয়ে যে আজকে সকাল থেকে রাসমেলা অনুষ্ঠান শুরু হয়েছে। এই রাসমেলা
রাস অর্থ রসময় মিলন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমুদ্র স্নানের মাধ্যমে জাগতিক পাপ মোচন হয় আর পূর্ণ হয় এই মনের বাসনা। আমরা সমুদ্র সাগর সৈকত পর্যটন কেন্দ্র কুয়াকাটা বিচে সকালে যেন রব উঠেছে পাপ মোচনের পূর্ণ লাভের আশায়। তাই প্রতি বছর তারা রাস উৎসবে অংশ নেন, সমুদ্র স্নান করেন। শুধু পূর্ণতই নয়, নানা ধর্মের বর্ণের মানুষ মিলিত হয় এই রাসলীলা, পূজা, সমুদ্র স্নান ও মেলা অনুষ্ঠানে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এ বিষয়ে আমি কুয়াকাটা যে ধর্ম অনুষ্ঠান যে ভক্ত আছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টাকে জানিয়েছে রাজ উৎসবটা কি, শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরের সামনে যে 17 জোড়া যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে কুয়াকাটায়। কেউ কেউ আবার বিভিন্ন মানত করে পুরোহিত পূজা দেন সমুদ্র সৈকতে। আজ সকাল থেকেই সমুদ্র সৈকত বিভিন্ন ধর্মাবলম্বী অনুষ্ঠান তার রাজনৈতিক অনুষ্ঠানে মিলিত হয়। সমুদ্র সৈকত কুয়াকাটায় মহিপুর হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম অনুষ্ঠান রাসমেলা উদযাপিত হচ্ছে। গত রাতে মূল আয়োজন শুরু হয় এবং সকালে সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্র স্নানের মধ্যে দিয়ে শেষ হবে এই রাসমেলা উৎসব অনুষ্ঠান কার্যক্রম। এই উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও নানা ধর্মের হাজার হাজার মানুষ এসে পর্যটন কেন্দ্র ভিড় জমায়। এ বিষয়ে আমি কুয়াকাটা যে রাসমেলার যে সাধারণ সম্পাদক কাজল বর্দার সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে রাসমেলার যে করোনা ভাইরাসের কারণে যে রাসমেলার যে সমস্যাটা সেটা তারা মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে যে প্রবেশদ্বারের যে জায়গাটা রয়েছে তারা করোনা ভাইরাসের কারণে মাস্ক ছাড়া কারো প্রবেশ করতে দিচ্ছে না। ইতিমধ্যে কুয়াকাটায় যে আপনার যে 17 জেলা যে যুগল প্রতিমা যে স্থাপন করেছে তারা গতকাল রাত থেকেই এই রাষ্ট্রের কার্যক্রম অনুষ্ঠিত হয়। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে করোনা ভাইরাসের কারণে এবার রাস উৎসবটা কিছুটা সীমিত আকারে পালন করতেছে কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটি। আমি গতকাল রাতে আমি কথা বলেছি আপনার কলাপাড়া কুয়াকাটা নির্বাহী অফিসারের সাথে। তিনি আমাকে যে জানিয়েছেন যে বিষয়ে জানিয়েছেন যে রাজ উৎসবের কারণে এবার সীমিত আকারে উদযাপন হলেও আমরা পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি। এদিকে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আপনাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও নানা ধর্মের হাজার হাজার মানুষ এসে পর্যটক কেন্দ্রে কুয়াকাটায় ভিড় করেছেন। গতকাল সারা রাত চলছে পূজা অর্চনা, কীর্তন, ভগবত পাঠ সহ ধর্মীয় কার্যক্রম। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমুদ্র স্নানের মাধ্যমে জগতের পাপ মোচন হয় আর পূর্ণ হয় মনের বাসনা। তাই প্রতি বছর তারা রাস উৎসবে অংশ নেন, সমুদ্র স্নান করেন। আপনাকে আরেকটা বলছি যে এই রাস অর্থ রসময় মিলন। রাস পূর্ণিমার কারণটা হলো শ্রীকৃষ্ণ তার সঙ্গীতদের নিয়ে বৃন্দাবনে মিলন করেছিল এবং সকালে সমুদ্র স্নান করে, যার মাধ্যমে পাপ মোচন হয়ে যায়। তাই হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ প্রতি বছর কার্তিক মাসের এই রাস পূর্ণিমার সমুদ্র স্নান করে থাকেন। গতকাল রবিবার সারা রাত কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থস্থায়ী সেবাশ্রম মন্দিরে প্রাঙ্গণে পূজা অর্চনা, কীর্তন, ভাবপত্র সহ ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটা মহিপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব রাসমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু আরেকটা করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে উদযাপিত হয় এই রাসমেলাটি। তবে আজকে সীমিত আকারে উদযাপন হলো কিন্তু আসলে সীমিত আকারে সেটা দেখা যায়নি। কারণ আমরা কুয়াকাটা, আমি এখন যে বিচে আছি কুয়াকাটায়, সে জায়গায় হাজার হাজার হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মীয় মানুষজন দেখা গেছে এই রাসমেলায় তারা একসাথে মিলিত হয়েছে। কিন্তু সকালে সূর্য ওঠার আগেই হাজার হাজার দর্শনার্থী তারা সমুদ্র স্নানের মাধ্যমে তারা পাপ মোচন করেছে। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে যে বিচের পারে যে অনেক ধর্মাবলম্বী আছে তারা আসলে সমুদ্রে স্নান করা সহ গীতা পাঠ এবং হইলো তাদের পুরোহিত নিয়ে এসে তাদের পূজা দেন এবং হইলো কেউ আবার তারা পানি নিয়ে যাচ্ছেন বোতলে করে, যাতে ওই যে অনেক বৃদ্ধ বাড়ি আছে লোক আছে তারা আসলে কিভাবে এই পানি দিয়ে তারা পাপ মোচন করবেন। আরেকটা আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে
রাস পূর্ণিমার দ্বীপের যে যুগে বৃন্দাবন যমুনার তীরে যে গোপনীয়গণ শ্রীকৃষ্ণ সঙ্গীতের সাথে বিলাস করার সময় যমুনাতে স্নান করেছেন লীলার আগে ও পরে। এই স্নান করে বিশুদ্ধ হয় পুনর্জন করে শ্রীকৃষ্ণ, শুধু গরুর ভয়। আপনাকে কিন্তু এই বিষয়ে যে সর্বশেষ আমি যে আপনার কুয়াকাটা যে মন্দিরের যে সাধারণ সম্পাদক কাজল বরণ দাস আছে, তার সাথে আমি কথা বলেছি, যে কথা বলেছিলাম যে আসলে এই যে করোনা ভাইরাসের কারণে আপনাদের কোনো সমস্যা হবে কিনা। সেটা বলছে যে না, রাস পূর্ণিমার কারণে প্রতিটা যারা মন্দিরে প্রবেশ করেছে তাদের মাস্ক ছাড়া কারণ প্রবেশ করতে দেওয়া হয় নাই। এবং আজকে সকালে আমরা রাতে দেখেছি দর্শনার্থী খুব কম ছিল, তবে সকাল হতে হতে প্রচুর দর্শনার্থী উপস্থিত হয়েছে এই সমুদ্র সৈকত কুয়াকাটা। এই ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা রাস পূর্ণিমার আমার কাছে সর্বশেষ খবর। শামীম। পটুয়াখালীর কুয়াকাটা মহিপুর সমুদ্র সৈকতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাসমেলা উদযাপিত হচ্ছে, আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। ভোরের সময়ে আরও থাকছে। রোপা আমন পুরোপুরি ঘরে তোলার আগেই নাটোরে পড়ে গেছে সব ধরনের ধানের দাম, প্রতি কেজিতে কমেছে ৭০ টাকা পর্যন্ত। কৃষকদের বিক্ষোভ। ভোরের সময় আরও থাকছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নিউ ইয়র্ক প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা মেয়রের। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই গড়ে শনাক্ত হচ্ছেন ২ লাখ মানুষ। শীত বাড়ার সাথে সাথে সরগরম হয়ে উঠছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। দাম কম আর গুণগত মান ভালো হওয়ায় এখনকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন কম্বল কিনতে। তবে এই শিল্পের আরও প্রসার ঘটাতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি ব্যবসায়ীদের। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদার, ঢেকুরিয়া, কুনকুনিয়া, ছালাভাড়া সহ বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির কারখানা। গার্মেন্টসের ছোট ছোট টুকরা কাপড় সেলাই করে এখানে তৈরি করা হচ্ছে নানা রঙের বাহারি রকমের কম্বল। ছোট বড় মিলে ৫ শতাধিক কম্বল তৈরির কারখানায় দিনরাত তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কম্বল। দামে কম আর গুণগত মান ভালো হয় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। তাই শীত পড়ার সাথে সাথে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিড় করছেন কম্বল কিনতে। কম্বল সেলাই হরে সংসার চালায়। এখানকার মাল ভালো, এখানকার মাল নিয়ে আমাদের নীলফামারীতে নিয়ে আমি বিভিন্ন পাইকারের কাছে বিক্রি করি। বিক্রিও ভালো, চাহিদাও আছে, কাস্টমারও খুব আসে। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে থাকা প্রায় ২০,০০০ নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানটাও বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আর্থিক দিক দিয়ে আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেয়েছে। কম্বল শিল্পের আরো প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি জেলার ব্যবসায়ী নেতার। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করা এবং এখানে একটা ব্যাংক স্থাপন করা, তাহলে এই শিল্প আরো দ্রুত প্রসার ঘটানো সম্ভব। অবশ্য ব্যবসায়ীদের নিরাপদে আর্থিক লেনদেনের জন্য বাজারে একটি ব্যাংক স্থাপনের পরিকল্পনার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা এখানে একটা কমার্শিয়াল ব্যাংকের শাখা পেয়েছি, অচিরেই হয়তো কাজ শুরু হবে। তখন তো তারা এখান থেকে লোন নিয়ে তারা এই ব্যবসাকে আরো বিকশিত করতে পারবে। এখানে ১৩০ টাকা থেকে ১,০০০ টাকা মূল্যের বিভিন্ন রকমের কম্বল পাওয়া যায়, আর প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার কম্বল বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশ সহ দেশীয় প্রজাতির হরেক রকম মাছ বেচা কেনা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল। মুন্সিগঞ্জের এই মীরকাদিম যে মৎস্য আড়ত, সেখানে কিন্তু জমজমাট বেচা কেনা শুরু হয়ে গেছে এবং ইলিশ, পাঙ্গাস, আইড়, বোয়াল সহ নানা রকমের মাছে কিন্তু সমারোহ। চারদিকে মাছ আর মাছ, এবং এই যে বালেশ্বরী তীরের এই যে ঐতিহ্যবাহী এই মৎস্য আড়ত, এটি কিন্তু শতাব্দী প্রাচীন এবং এখানে ৪০টি আড়ত এবং ২ শতাধিক বিক্রেতা কিন্তু এই মাছ বিক্রির সঙ্গে জড়িত এবং তারা ভোরের আলো ঘুরতে এখানে
চলে আসেন মাছ বিক্রি করতে, এবং এখানকার জেলে সম্প্রদায়ের সবাই কিন্তু এখানে আসে, কারণ এই অঞ্চলে মুন্সিগঞ্জ সদর উপজেলার যে মীরকাদিম এলাকায় এই অঞ্চলের সবচেয়ে বড় মৎস্য আড়ত হিসাবে এটি পরিচিত। খোলা আকাশের নিচে এই জমজমাট প্রায় 2.5 ঘন্টা বেচা কিনা চলে, এবং আমরা একজন আড়তদারের সঙ্গে কথা বলতে চাই যে এই আড়তে যে আজকে মাছের কি অবস্থা, মাছের সরবরাহ কেমন? এখানে ইনশাল্লাহ প্রচুর সরবরাহ আছে, প্রচুর মাছ দেখা দিছে, এবং এখানে মানুষ মাছ কিনতে পারতেছে এবং রিজনেবল দাম আছে, সবাই সব শ্রেণীর মানুষ কিনতে পারতেছে মাছ। ধন্যবাদ। আমরা দেখছি যে অনেক শৌখিন ক্রেতা বাজারে এসছেন, যারা খুচরা বিক্রি করেন আশপাশের হাট বাজারগুলোতে, তাদের কেনাবেচার পাশাপাশি কিন্তু অনেক শৌখিন ক্রেতারা এখানে আসেন। তো আমরা এখানকার একজন শৌখিন ক্রেতা আমাদের পাশে আছেন, আমরা জানতে চাইবো যে এই হাটে কেন আপনারা মানে মাছ কিনতে ভিড় করেন? এখানে বাংলাদেশের সব মাছ আসে, বাংলাদেশের সব জায়গা থেকে এখানে মাছ আছে, এবং এখানে মাছ অনেক সস্তা এবং ভালো ভালো মাছ পাওয়া যায়। নদীর মাছগুলি যে আছে একদম তাজা মাছগুলি এখানে আসে, ফরমালিন মুক্ত মাছ আসে, এখানে ভালো ভালো মাছ আসে, এই জন্য আমরা কম দামে এবং ভালো মাছ পাই বলে এখানে আমরা বাজার করতে আসছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ফরমালিন মুক্ত এবং তাজা মাছ পাওয়ার কারণে কিন্তু এই হাতে আসেন মাছ নিতে, এবং হরেক রকমের মাছ কিন্তু এখানে আছে। আমরা দেখছি যে অনেক দিন পরে চেওয়া মাছকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছি একদম তাজা চেওয়া মাছ এসছে, এবং আমরা দেখছি যে এখানকার কিন্তু একদম তাজা ধরে নিয়ে আসে, আবার নদীগুলিও এখানে পাওয়া যাচ্ছে। তবে এই যে তাজা বিভিন্ন অঞ্চল থেকে নানা রকমের মাছ আছে, এবং আমরা দেখছি যে এই মৎস্য আড়তে হাট রাখা সেই ভোর থেকে যে বেশি শুরু হয়েছে, এবং সেখানে আমরা দেখছি চিতল মাছেরও ছড়াছড়ি। আজকে চিতল মাছের খুব ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং এই হাটে যে ইলিশ মাছের যে বিভিন্ন অঞ্চল থেকে এবারে যে স্থানীয় পদ্মা এবং মেঘনার বাইরে কিন্তু আমরা দেখছি যে এই মনপুরা থেকে ইলিশ মাছ এসছে, এবং এই বক্সে করে এই বরফ দিয়ে এই ইলিশগুলো নিয়ে আসা হয়েছে। তারা বলছিলেন যে মনপুরে প্রচুর ইলিশ ধরা পড়ছে, সেগুলোই এখানে আনা হয়েছে, এবং পদ্মার ইলিশের পাশাপাশি এই যে এই মীরকাদিম মৎস্য আড়ত, সেখানে কিন্তু অন্যান্য নদীর ইলিশও এখানে পাওয়া যায়। এবং এই বাজারে যে মাছের বৈচিত্র্যতার কারণে এই যে শুধু মুন্সিগঞ্জ নয়, নারায়ণগঞ্জ থেকেও কিন্তু অনেক খুচরা বিক্রেতা এখানে আসছেন মাছ কিনতে, কারণ এই ধলেশ্বরী ওপারেই কিন্তু নারায়ণগঞ্জ এবং এই আশেপাশে যে গ্রামগঞ্জ আছে সেখানে যে হাট বাজারগুলো, সেখানকার অনেক খুচরা বিক্রেতাদেরকে আমরা দেখছি যে তারা এখান থেকে ভোরবেলায় সেই এই মাছ ক্রয় করে তারপরে আবার সেই হাটগুলোতে ফিরে যান, এবং সেখানে কিন্তু ক্রেতাদের যে চাহিদা অনুযায়ী নানা রকমের মাছ তারা বিক্রি করে থাকেন সেখানে। আর এইখানে পাইকারি বাজারে মাছের সুলভ মূল্য হওয়ার কারণে তাদের এখানে তারা ভিড় করেন, এবং এই যে আমরা দেখছি যে এই মাছগুলো কিন্তু একেবারে বরফে দেওয়া, এগুলো কিন্তু অন্য এলাকা থেকে এসছে। আমরা একটু আগে যে রুই মাছ দেখেছি সেগুলো কিন্তু দেখছিলাম যে নড়াচড়া করছে, তো এগুলো কিন্তু আগে ধরা হয়েছে এবং বরফে ছিল সেগুলো কিন্তু নামানো হচ্ছে। তো রাতে যেসব মাছ শিকার করা হয় সেগুলো কিন্তু এই হাটে নিয়ে আসা হয়, আবার ভোরবেলার মাছও এখানে আসে। জেলেরা কিন্তু আশপাশের নদীগুলোতে যে মাছ শিকার করে সেগুলো সরাসরি এই হাটে আসে, এবং এই যে মাছের দেখছি যে এই ফলি মাছ প্যাকেটে করে ফলি মাছ এসছে, এই ফলি মাছও কিন্তু নতুন আমরা দেখতে পাচ্ছি যে পাবদা মাছ আসছে, পাবদা মাছ আমরা দেখলাম যে প্যাকেটে করে, এবং চিংড়ি কোরাল মাছও এসছে। তো আমি যে বিষয়টি বলছিলাম যে এইখানকার যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তে যে এই
40টি যে আড়তদার আছেন তারা বলছেন যে এই খোলা আকাশের নিচে তারা শতাব্দী প্রাচীন মৎস্য আড়তে তারা বেচা কিনা করেন, কিন্তু তাদের যে এই হাটের জায়গাটা প্রায় 1.5 একর জমিতে যে তারা হাট করেছেন তারা নিজেরা ক্রয় করে নিয়েছেন, কিন্তু এই হাটের যে রাস্তাঘাট এবং হাট বসার মতো অবস্থা, যখন বৃষ্টি হয় কাদা হয়ে যায়, এই বিষয়গুলি বলছিলেন। তো এই ছিল মীর কাসেমের এই মৎস্য আড়তের সর্বশেষ খবর। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রোপা আমন মৌসুমের আবাদকৃত ধান এখনো পুরোপুরি ঘরে তুলতে পারেননি নাটোরের কৃষকেরা। এর মধ্যেই কমতে শুরু করেছে সব ধরনের ধানের দাম। আগের সপ্তাহের চেয়ে নাটোরের তেবাড়িয়া হাটে সব ধরনের ধানের দাম 50 থেকে 70 টাকা কমেছে। বাজারে চালের দাম অপরিবর্তিত থাকলেও ধানের দাম কমায় কৃষকেরা ক্ষোভ জানান। ব্যবসায়ীরা বলছেন মিলাররা কম দামে ধান কেনায় কমেছে দর। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। সকাল থেকেই কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করতে নিয়ে আসেন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাটে। উৎপাদিত ধানের ভালো দাম পাওয়ার আশা করলেও হাটের চিত্র কিছুটা পাল্টেছে। গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে ধান। বাজারে চালের দাম না কমলেও প্রতিদিনেই কমছে ধানের দাম। নাটোরের তেবাড়িয়া হাটে সব ধানের দর 50 থেকে 70 টাকা কমেছে। কৃষকরা বলছেন ইরি মৌসুমের চেয়ে রোপা আমনে প্রতি বিঘায় 12 মণ কম উৎপাদন হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়, তাই এ ধানে লাভ কম। কৃষকদের অভিযোগ, প্রতিবারেই নতুন ধান ওঠার পরেই মিলাররা চক্রান্ত করে দাম কমিয়ে দেয়। মিলাররা যে নির্ধারণ করে দিছে ওই দামে আমরা কিনতেছি ধান, কিনে আমরা এখন আগের ধানের আমাদের লস আসতেছে। বর্তমান বাজার হিসেবে কৃষকের দামেরটা কমে গেছে। গৃহস্থরা ঠিকই ধান নিয়ে আসে চাটে, কিন্তু মেল মালিকেরা কেউ ধান 1000-এর উপর বা 1050-এর উপর কিনছে না। মেল আলারে চাউল আলারে খুব অরে লাভ ঠিকই হয়, কিন্তু যত লস হয় আমাদের কৃষকের। হাটের ব্যবসায়ীরাও ধানের দাম কমার জন্য মিলারদের দায়ী করলেন। সরকারের মনিটরিং করা উচিত, ব্যবসায়িকরা ইচ্ছা মতো ধান কিনে ধানের দাম কমায় আবার বাড়ায়, এটা তো গৃহস্থ লস হয়। মেলালারা ইচ্ছাগতভাবে দাম বাড়াচ্ছে আবার দাম কমাচ্ছে। চলতি বছর জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়, আর এ পর্যন্ত জেলায় 45,826 হেক্টর জমির ধান কাটা হয়েছে। সময় সংবাদ, নাটোর। সিরাজগঞ্জের পাইকারি সবজির আড়তে জমে উঠেছে শীতকালীন নানা সবজির বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শীতকালীন সবজি সহ নানা ধরনের সবজিতে আসলে ভরে গেছে এই আড়ত, এবং আড়তের রাস্তার দুধার দিয়ে এই আড়তদার এবং ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু আসলে থরে থরে বিভিন্ন প্রকার শাকসবজি সাজিয়ে তারা বিক্রি করছেন। আজকে আমরা বাজারে এসে দেখেছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে শীতকালীন সবজির আমদানি বেড়েছে। সেই সাথে প্রতি কেজি সবজিতে প্রায় 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। কারণ এখন আপনাকে একটু জানিয়ে রাখি যে শীতকালীন সবজি কিন্তু সব ধরনের সবজি কিন্তু এখন পাওয়া যাচ্ছে, যে কারণে এখন কিন্তু সবজির দাম অনেকটা আসলে কমে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আপনি একটু জানাবেন যে আজকে শীতকালীন সবজির আমদানি কেমন এবং কোনটার দাম কেমন? প্রচুর আমদানি, পাতাকপি, ফুলকপি, বেগুন, বাঁধাকপি প্রচুর আমদানি। আমাদের শিম, মটরশুঁটি, কাঁচামরিচ এগুলো প্রচুর আমদানি আমাদের দেশীয় সবজি। আজকের দাম কোনটার কেমন? দাম মনে করেন যে ফুলকপি মনে করেন 20-22 টাকা, পাতাকপি 20-25, বেগুন 20-25, কাঁচামরিচ 60 টাকা কেজি হয়ে গেছে, শিম 30-35, তারপরে উস্তা মনে করেন যে 30 টাকা 35 টাকা। ধন্যবাদ। তামিম, আসলে শুনছিলেন একজন ব্যবসায়ী বলছিলেন যে এখন কিন্তু শীতকালীন সবজিতে আসলে পরিপূর্ণ বাজার, কারণ শীতকালীন সবজির পুরো দমে আমদানি হচ্ছে এবং বিভিন্ন ধরনের সবজি এখানে আমরা দেখছি এবং দামও অনেকটা কমে এসেছে বলে জানিয়েছে ব্যবসায়ী। আপনি যদি আজকের বাজার দর আপনাকে জানাতে চাই যে এই পাইকারি বাজারে আজকের সবজির বাজার দর, ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি আকার ভেদে, পাতাকপিও বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, শিম বিক্রি হচ্ছে
25 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, গাজর বিক্রি হচ্ছে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আর ব্যবসায়ীরা বলছে যে আমদানি যেহেতু বেড়েছে সেই জন্য আসলে দামও অনেকটা কমেছে এবং আমরা দেখেছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমি একটু জানিয়ে রাখি যে এই আড়তে মোট 100টি দোকান রয়েছে এবং প্রায় প্রতিদিন 20 থেকে 30 লাখ টাকার সবজি কিন্তু এই আড়তে কেনা বেচা হয়ে থাকে। এখন যেহেতু শীত মৌসুম চলছে, শীতকালীন সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে পুরো আড়ত এবং সবগুলো দোকানেই কিন্তু এই শীতকালীন সবজিটা বিক্রি হচ্ছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই আড়তে আসলে পাইকারি দামে বিক্রি হয় এক পাল্লা, অর্থাৎ 5 কেজির নিচে কিন্তু এইখানে আসলে বিক্রি করা হয় না। আমি আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, আসলে আজকের বাজার দর কেমন, কোনটার দাম কেমন? আজকে বাজার দর লাউ 20 টাকা 25 টাকা, বাগুন 20 টাকা, 15 টাকা কেজি, বাজারে মোটামুটি কম আছে। ধন্যবাদ। আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কিন্তু কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে সব ধরনের সবজির দাম এবং কম এবং আমদানিও কিন্তু অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। তো আমি আরেকটু জানিয়ে রাখি যে এইখানে আসলে পাইকারি দামে বিক্রি হয় এবং জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার কিন্তু এটি এবং বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের সবজি নিয়ে ভোররাত থেকেই কৃষকেরা এখানে নিয়ে আসে এবং ভোর থেকে ক্রেতা বিক্রেতা এবং মুখরিত হয়ে আছে এবং এই আড়তটি সকাল 9টা পর্যন্ত চলে এবং প্রতিদিন প্রায় 30 থেকে 40 লাখ টাকার সবজি কেনা বেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরেকটি যেটি বিষয় যে এইখানে সব ধরনের সবজি বিক্রি হয় এবং খুচরা ব্যবসায়ীরা যারা আছে, যারা বিভিন্ন বাজারে হাটে বিক্রি করে থাকেন, তারা কিন্তু এইখানে পাইকারি দামে এইখান থেকে সবজি কিনে নিয়ে যায় এবং বিভিন্ন বাজারে তারা খুচরা দামে বিক্রি করে থাকে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জের চরাঞ্চল সহ বিশেষ করে কাজীপুর, কামারখন্দ এবং সদর, রায়গঞ্জ, তারাস এই কয়েকটি উপজেলায় কিন্তু সবজি বেশি উৎপাদন হয়ে থাকে এবং এইগুলো জায়গায় টাটকা সবজি, ফরমালিন মুক্ত সবজি উৎপাদিত হয় এবং এইখান থেকেই কৃষকেরা ক্ষেত থেকে সরাসরি এই আড়তে নিয়ে আসে এবং এইখানে পাইকারি দামে তারা বিক্রি করে থাকে। আর ব্যবসায়ীরা যেটি বলছে যে এইখানে সব ধরনের সবজি পাওয়া গেলেও এইগুলো কিন্তু আসলে টাটকা, কারণ ফরমালিন মুক্ত সব ধরনের টাটকা সবজি প্রতিদিন কৃষকেরা তাদের মাঠ থেকে নিয়ে আসে এবং এখানে তারা বিক্রি করে থাকেন। আরেকটি সমস্যার কথা যেটি রয়েছে যে এখানে আড়তে মাঝখানে যে রাস্তা রয়েছে সেইখানে আড়ত ব্যবসায়ীরা বলছে যে তাদের ব্যবসা সেক্ষেত্রে একটি সমস্যা হয়, বৃষ্টি হলে চলাচলে একটি সমস্যা হয়। তাছাড়া এই আড়তে 100টি দোকান রয়েছে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে প্রতিদিনই তারা বিক্রি করছেন এবং এইখান থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে তারা আসলে বিক্রি করে থাকেন। আর এই বাজারে খুচরা বিক্রি হয় না, সবগুলো কিন্তু আসলে পাইকারি, সব ধরনের সবজি পাইকারি বিক্রি হচ্ছে। তো এক কথা বলা যায় যে এখন কিন্তু শীতকালীন বিভিন্ন ধরনের সবজিতে আসলে পরিপূর্ণ আড়তের প্রতিটি দোকান, কারণ এখন যেহেতু শীত মৌসুম পুরো চলে এসেছে এবং সব ধরনের সবজির আমদানি কিন্তু বেড়েছে, যে কারণে শীতকালীন সবজি, সব ধরনের শীতকালীন সবজির দাম কিন্তু কমেছে। আমরা দেখেছি যে সিম, বেগুন, পটল, ফুলকপি, পাতাকপি, গাজর সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু সবজিতে পুরো পরিপূর্ণ এই আড়তের প্রতিটি দোকান এবং রাস্তার দুধার দিয়ে ব্যবসায়ীরা তাদের এই যে দোকান সাজিয়ে আছে এবং থরে থরে বিভিন্ন ধরনের সবজি আমরা দেখছি যে বেচা কিনা হচ্ছে। আর সবজির আমরা শাক দেখেছি যে বিভিন্ন প্রকার শাকও রয়েছে, লাউ শাক, লাল শাক, পালং শাক সহ বিভিন্ন ধরনের টাটকা শাক এখান থেকে বেচা বিক্রি হচ্ছে। তো এখন পুরোদমে বাজারটি চলছে এবং সকাল 9টা পর্যন্ত এই বেচা কিনা চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এখন কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতার হাট ডাকে মুখরিত হয়ে উঠেছে এই সবজি বাজার এবং সকাল 9টা পর্যন্ত এই বেচা কিনা চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির আড়ত, সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজির আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। অবৈধভাবে পরিচালিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 4টি ক্যান্টিনের নামে থাকা ব্যাংক হিসাব থেকে প্রায় 29.5 লাখ টাকা জব্দ করেছে দুদক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে সরকারি জায়গায় অবৈধভাবে ক্যান্টিন পরিচালনা করে বিপুল পরিমাণ টাকা লোপাটের অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রভাবশালী কর্মচারী সিন্ডিকেটের বিরুদ্ধে। এ কারণে তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন, মেডিকেল কর্মচারী, চিকিৎসক ও নার্সিং ক্যান্টিনের অগ্রণী ব্যাংকের 4টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। গত কয়েকদিন ধরে হাসপাতালের চিকিৎসক সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তাদের জিজ্ঞাসাবাদে দুর্নীতির বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। ওনাদের চিঠির মর্মানুসারে আমরা ওই 4টা অ্যাকাউন্ট স্টপ পেমেন্ট করে দিয়েছি। ওই অ্যাকাউন্টগুলো হলো তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকেলস এবং নার্সিং কল্যাণ তহবিল, এই 4টা। ভৈরবে নানা অনিয়মের অভিযোগে 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে শহরের কয়েকটি বেকারিতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার হিমাদ্রি খিসার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বন্ধন বেকারি, মায়ের দোয়া, আইস বেকারি সহ 5টি কারখানাকে 1,40,000 টাকা জরিমানা করা হয়। একই সময়ে ভিআইপি প্লাজা এলাকায় পিওর হ্যাভেন নামে বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। দেশের মোট রসুনের 52% উৎপাদিত হয় নাটোরে। জেলার হাটগুলোতে সরবরাহ বাড়ায় কমেছে রসুনের দাম। এই মুহূর্তে বড়াইগ্রাম উপজেলার আহমদপুর রসুনের হাটে আছেন রিপোর্টার আল মামুন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, বাংলাদেশের সর্ববৃহত্তম রসুন উৎপাদনকারী জেলায় নাটোর জেলা কিন্তু আবারও সেই রসুন আবাদ শুরু হয়েছে। এই আবাদ শুরুর প্রেক্ষিতে যে রসুন রয়েছে ঘরে কৃষকরা, তারা কিন্তু রসুন আনা শুরু করেছে। এর প্রেক্ষিতে নাটোরের হাটগুলোতে প্রতিদিনই রসুনের আমদানি বৃদ্ধি পেয়েছে। নাটোরের আহমদপুরের হাটে গত কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত দাম কমেছে। তামিম, বিষয়টি হচ্ছে নাটোর জেলায় এবছর 22,000 হেক্টর মাত্রা নির্ধারণ করেছে রসুন চাষের জন্য স্থানীয় কৃষি বিভাগ। আর গতকাল পর্যন্ত 14,100 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। আর গত বছর 21,430 হেক্টর জমিতে রসুন এর আবাদ করে 1,78,878 মেট্রিক টন রসুন উৎপাদন হয়। প্রতি হেক্টরে নাটোরের যে 8.40 মেট্রিক টন রসুন উৎপাদন হয়ে থাকে। আর বিঘা প্রতি নাটোরের রসুন উৎপাদন হয়ে থাকে প্রায় 25 মনের মতো। বিশেষ করে একটি মাত্রই ফসল যেটি কৃষকরা খুব কম লোকসানের মধ্যে পড়ে। গত 5 বছর ধরে 5-6 বছর ধরে এই ফসলটিতে কোনো লোকসান তেমন হচ্ছে না কৃষকদের। বিশেষ করে আপনার যে বিষয়টা, প্রতি বিঘা প্রতি 40,000 টাকার মতো যে খরচ হয় রসুনের উৎপাদন করতে, এই 40,000 টাকা খরচ হলেও বর্তমান বাজার অনুযায়ী বাজারে যে এখন পর্যন্ত 3,000 থেকে 3200 টাকা মন বাজার যাচ্ছে এই হাটে, সেই অনুযায়ী হলেও প্রায় 75 থেকে 80,000 টাকা প্রতি বিঘার রসুন কিন্তু কৃষকরা বিক্রি করতে পারে। এতে করে এই একটি মাত্র ফসলের যে আবাদ, সেটি নাটোরের কৃষকরা লোকসান গুনছেন না। আপনি জানেন তো, আমি সারা দেশের প্রায় 7 লাখ মেট্রিক টনের মতো রসুনের চাহিদা রয়েছে। এর মধ্যে নাটোর জেলাতেই উৎপাদন হয়ে থাকে প্রায় 2 লাখ মেট্রিক টন কৃষক। যে বিষয়টি 2000 সালের দিকে এই বড়াইগ্রাম উপজেলা এবং গুরুদাসপুর উপজেলা থেকে সর্বপ্রথম নাটোরের কৃষকরা রসুন চাষের উদ্বুদ্ধ হয়ে থাকেন। বিশেষ করে বিনা হালে নাটোর জেলায় যে বিনা হালে রসুন চাষ হয়ে থাকে, সেই উদ্ভাবন কিন্তু এখানকার কৃষকরাই সর্বপ্রথম করেছিলেন। এরপর গুরুদাসপুর, সিংড়া, নাটোর সদর, নলডাঙ্গা, বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার এটি বিস্তার ঘটতে থাকে আস্তে আস্তে করে। নাটোরের যে রোপা আমন মৌসুমের যে ধান কাটা শুরু হওয়ার পর শেষ হওয়ার পরে ওই জমিতেই কোনো ধরনের চাষ না করে কৃষকরা
চাষ না করে রসুনের বীজ রোপণ করে থাকেন। আর রসুন কিন্তু আপনার 120 থেকে 140 দিনের মধ্যেই বাজারজাত হয়ে থাকে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নাটোরের রোপা আমন ধান কাটার পরে সেখানে রসুন রোপণ শুরু হয়েছে। সেই নাটোর জেলা এখনো যে 7,000 থেকে 7,000 হেক্টর জমি এখনো বাকি রয়েছে। এই নভেম্বরের প্রথম থেকে যে রসুনটি রোপণ শুরু হয়েছে সেটি ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকেই বাজারে আসার কথা, কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝির দিক থেকে বাজারে আসবে এবং বাজারে আসার পর কিন্তু সেই রসুনটি আবার কৃষকরা ওইখানে ওই মাঠে নতুন ফসল উৎপাদন করে থাকবে। বাজার সম্বন্ধে যদি আমি জানতে চাই যে কমে যেভাবে দাম কমে আসছে, এতে কৃষকদের একটু প্রতিক্রিয়া যদি আমি একটু জানার চেষ্টা করি, বাজারের কি অবস্থা, কি দাম কেমন পাচ্ছেন আপনারা? 2200 টাকা দাম বলতেছে। আপনি কি দাম বলছে? বাজার এখন অনেকটাই কম, আগে 4000 করে বেশি আসছে, ওই মানে কতদিন ধরে কমা শুরু করছে? কতদিন ধরে কমা শুরু করেছে বাজার? কমা শুরু করছে 15-20 দিন ধরে। শুনছিলেন গত 15-20 দিন ধরে যে রসুনের দাম কমা শুরু করেছে, এটি আরো কমা শুরু করবে। নাটোর জেলার যে প্রায় 2 লাখ মেট্রিক টন রসুন আবাদ হয়েছিল, তার প্রায় 50,000 মেট্রিক টনের মতো রসুন এখনো কৃষকদের ঘরে রয়েছে। আর এটি রসুন রোপণ শুরু করার পরেই সেটি কিন্তু বাজারজাত আসতে শুরু হয়েছে। প্রতি হাটে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যে রসুনের বীজ সেটিও উঠছে হাটে। সেই বীজগুলো কিন্তু একটু দাম বেশি হয়েছে। সেটি 3600 থেকে 4000-এর মধ্যে আজকে বিক্রি হতে আমি দেখেছি এই হাটে। এছাড়া যেটি 3000 বা 3200 সেটি সবচেয়ে বড় রসুন এবং মাথা রসুন বলে থাকে স্থানীয় কৃষকরা। এছাড়া 2400 থেকে 2600, 2700, 2800 টাকায় যে রসুনটি বিক্রি হচ্ছে সেটি একটু কম মানের রসুন, যেটি স্থানীয় এছাড়া 2400 থেকে 2600, 2700, 2800 টাকায় যে রসুনটি বিক্রি হচ্ছে বৃদ্ধি করছে, রোপণ বৃদ্ধি করছে এবং রোপণ বাড়ানোর চেষ্টা করছে। যে বিদেশ নির্ভরতা কমানোর যে চেষ্টা, সেটি কিন্তু নাটোর থেকেই শুরু হয়েছে। এই ছিল আমার কাছে নাটোরের বড়াই গ্রামের আহমদপুরের রসুনের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আল মামুন, জানাচ্ছিলেন রসুনের বাজারের খবরাখবর। ফরিদপুরে কুমার নদের তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও অন্তত 300 মিটার পাকা সড়ক ধসে গেছে। এলাকাবাসী জানায়, অপরিকল্পিতভাবে নদী খনন এবং খননকৃত মাটি পড়ে না ফেলে বিক্রি করে দেয় কুমার নদের পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে একদিনে 7টি বসতভিটা এবং লক্ষ্মীপুর চুনাঘাটা সড়কের 350 মিটার এলাকা ধসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবস্থায় নদী ভাঙন থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গান কেটে গেছে, গান কেটে গেলি ডুরাইয়ে নিয়ে গেছে, ডুরাইয়ের তলে থেকে নিয়ে গেলি আমার গড্ডা পড়ে গেছে। একটা রাস্তা চুনাঘাটা ব্রিজের আগে, ওই রাস্তাও ধসে পড়ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, এই মেনুতে গরিব মানুষের পাশে দাঁড়ান। রংপুরে পরিবেশের ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের গোডাউনে অভিযান চালিয়ে 4 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্বে নগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় 8টি দোকানের গোডাউন থেকে 6 টন 80 কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। 4 লাখ টাকা জরিমানা করা হয় 8 দোকানিকে। সময় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় 5 গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আন্দোলনরত গ্রামবাসীরা জানান, শত বছর ধরে উপজেলা ভবনের সামনের রাস্তাটি সরাইলের দক্ষিণ আরিফাইল, নতুন হাবেলি, নওগাঁও টি ঘর এবং পানিশ্বর উত্তরের বাসিন্দারা ব্যবহার করে আসছেন।
গত বৃহস্পতিবার কাউকে না জানিয়ে উপজেলা প্রশাসন হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে কয়েক গজ সড়কের স্থলে এখন অন্তত 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 5টি গ্রামের শিক্ষার্থী অসুস্থ রোগীকে যাতায়াত করতে হচ্ছে। হাজারো মানুষের যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানান তারা। আকালের বাজারে পাইকারি পর্যায়ে একটি গোলাপের দাম 14 টাকা। শুনতে অবাক লাগলেও বন্যা আর করোনার থাবা এড়িয়ে এমনই সুবাতাস সাভারের মাঠে মাঠে। ভালো দাম পাওয়ায় এরই মধ্যে কাটিয়ে ওঠা গেছে লোকসানও, বলছেন চাষিরা। নতুন দিনের আশায় ঢাকার ব্যবসায়ীরাও বলছেন আসছে শীতের বিয়ে মৌসুম আর ডিসেম্বরের মাস কেন্দ্র করে বাজারে চাহিদা বাড়ছে ফুলের। ফলে চাষিদের কাছ থেকে একটু চড়া দামেই কিনতে হচ্ছে গোলাপ। সুফকানের রিপোর্ট। সাভারের সাদুল্লাপুরের চাষি আব্দুল সবুর বড় ধরনের লাভের আশায় 10 বিঘা জমিতে চাষ করেছিলেন গোলাপ ফুল। করোনাকালীন অচল অবস্থায় যা বিক্রি করতে না পেরে লোকসানে পড়েন তিনি। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে বানের পানি। 3টা কর্মচারী আছে, মাসে 15,000 করে বেতন, 3 জনের 45,000। আমার কিন্তু বাগান বন্ধ ছিল, কিন্তু তাদের 45,000 দিতে হয়েছে প্রতি মাসে। মূলত দেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন শুরু হলে মার্চ থেকেই শূন্যের কোঠায় নেমে আসে ফুল বিক্রি। একের পর এক বাজারে বন্ধ হতে থাকে ফুল আমদানি। মাঠের পর মাঠে পৌঁছতে থাকে গোলাপ, গাঁদা, ডালিয়া। তবে পরিস্থিতি বদলেছে এখন। চাষিদের নিবিড় পরিচর্যায় সাভারের গোলাপ গ্রামের বাগানগুলো আবারও ভরে উঠছে নানা রঙের ফুলে। শুধু উৎপাদন নয়, এবার দামও মিলছে প্রত্যাশার চেয়ে বেশি। এতে নষ্ট হওয়া খেতে পুনরায় চারা লাগাতে ব্যস্ত চাষিরা। ফলনও ভালো, বিক্রি ভালো। 300 ফুল আর কি 4,000 টাকা, 3,000 টাকা, 3,500, 4,000 টাকা বিক্রি করছি। বন্যার কারণে ক্ষেত টেত নষ্ট হয়ে গেছে, নতুন চারা টারা প্রয়োজন। হাজার হিসাবে যারা নেয় তারা আমরা 20 টাকাও বিক্রি করি, 18 টাকাও বিক্রি করি। এদিকে ঢাকার বাজারে হঠাৎ বেড়েছে গোলাপের চাহিদা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় একটি গোলাপ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। চায়না গোলাপ আপনার 30 টাকা পিস বিক্রি করি, 40 টাকা পিস বিক্রি করি খুচরা। আর পাইকারি যদি নেয় তাহলে আপনি 2500 টাকা সহ বিক্রি করি। আর বিয়ার গোলাপি একটু বেশি যাচ্ছে, 700-800 গোলাপ আমি একটা দোকানে বিক্রি করতে পারতেছি। গোলাপের 2 টাকা করে থাকলো 1600 টাকা থাকতেছে আমার। এবছর সাভারে প্রায় 350 হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে, যার প্রায় 80 ভাগই গোলাপ। এখানকার চাষিদের বাৎসরিক গড় বিক্রয় মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় 3 কোটি টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচার করা 4 বাংলাদেশি তরুণীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। গতকাল দুপুরে ভারতের পেট্রাপল ইমিগ্রেশন পুলিশ বেনাপল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পুলিশ জানায়, ভালো কাজ দেওয়ার কথা বলে 1 বছর আগে ফরিদপুর, নারায়ণগঞ্জ, নড়াইল ও ঢাকা থেকে 4 তরুণীকে ভারতে পাচার করে দেয় একটি চক্র। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে একটি এনজিও সংস্থার হেফাজতে দেয়। 2 দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। ব্যক্তি উদ্যোগে ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজেদের স্বাবলম্বী করার পথে হাঁটছে কক্সবাজারের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেকে। এরই মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহ বিভিন্ন কার্যক্রমে নিজেদের যুক্ত করেছেন তারা। চান সরকারি পৃষ্ঠপোষকতা। তাদের একত্রিত করার উদ্যোক্তা জান্নাত জানালেন, সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত করতেই তার এই প্রয়াস। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। আমার সমাজ আমাকে অবহেলা করেছে। স্কুলে গেলে বলতে তুমি মেয়েদের মতো আচরণ করো, তুমি পিছিয়ে বসো। আমার পড়ালেখাটা হয়নি। নিজের উপর সমাজে নানা ক্ষেত্রে অন্যায়, অবহেলা আর নিপীড়নের কথা জানান কক্সবাজারের জোনাকি। কারণ মানুষ পরিচয়ের বাইরেও তার পরিচয় তৃতীয় লিঙ্গের মানুষ। করতে পারতাম, জীবনে ভবিষ্যতে অনেক কিছু করতে পারতাম। শুধু জোনাকি নন, এমন বেশ কয়েকজন সম্প্রতি বের হয়ে এসেছে ভিক্ষাবৃত্তি ও মানুষকে হয়রানি করে অর্থ উপার্জন থেকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সন্ধ্যা নামতে তাদের শিক্ষার স্থান কক্সবাজারের শহীদ মিনার প্রাঙ্গণ। নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের শিক্ষাও। সরকারি চাকরি করার খুব ছোটবেলায় ইচ্ছা, পড়ালেখা করে সরকারি চাকরিজীবী হব। বিক্সে টাকা তুলতে গেছে এখানে, তো জান্নাত আপু বলতেছে তোমরা কি লেখাপড়া করছো? না। তো বলতেছে তোমরা কি লেখাপড়া করতে চাও? হ্যাঁ করতে চাও।
তৃতীয় লিঙ্গের মানুষদের বঞ্চনা থেকে মুক্তি দিতে 2019 সালে নিজ অর্থায়নে স্বেচ্ছায় এগিয়ে আসেন এনজিও কর্মী জান্নাতুল ফেরদৌস। সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর মানুষদের শিক্ষিত করে সমাজের মূলধারায় আনতে কক্সবাজারে ব্যতিক্রমী ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। চান সবার সহযোগিতা। কর্মসংস্থানের ব্যবস্থা তখনই একটা ভালো কর্মসংস্থানে যেতে পারবে যখন ওনাদের শিক্ষা থাকবে। অর্থায়নটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যেহেতু নিজের উদ্যোগে নিজে পরিচালনায় কাজ করছি। কক্সবাজারে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা রয়েছে 500 জনের বেশি, যার মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন 15 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। একটি চক্র ইসলামের অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এগিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি। 2018 পর থেকে এই 2019 থেকে আমরা শুরু করেছি যে যেন মানসম্মত শিক্ষা হয় প্রতিটি পর্যায়ে, সেটি একেবারে প্রাক প্রাথমিক হোক আর সেটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক। বারবার আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টা হয় এবং বাধা দেওয়ার চেষ্টা হয় ইসলামকে অপব্যবহার করে। সংযুক্ত আরব আমিরাতের মনোরম পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম জেবল হাফিদ পাহাড়। গ্রিন সিটি আল আইনের নান্দনিক কাঠামোয় ঘেরা পাহাড়টি পর্যটকদের আকর্ষণ করে দারুণভাবে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। পাহাড়ের বুক ছিঁড়ে এগিয়েছে পথ। সংযুক্ত আরব আমিরাতের জেবল হাফিদ পাহাড় দেখতে তাই সারা বছর ভিড় করেন পর্যটকরা। জায়গাটা অনেক সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক সুন্দর একটা প্লেস। সুন্দর লাগতেছে, অনেক উপরে উঠছি এবং নিচের দিকে অনেক মনোরম দৃশ্য, অনেক ভালো লাগতেছে। I'm very happy with my family and then it's very quiet. It's so solemn here. ভূমি থেকে পাহাড়ের চূড়ায় উঠতে 14 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই পথ তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে দেশটির সরকার। আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল 5-তারা হোটেল মার্কিউ এই পাহাড়ের চূড়ায় অবস্থিত। তাছাড়া আমিরাত শাসকের প্রাসাদ প্রতিম অবকাশ যাপন কেন্দ্র রয়েছে পাহাড়ের উপরের পশ্চিমাংশে। চূড়া থেকে আলাইন শহরের রাতের দৃশ্য মনোমুগ্ধকর। প্রবাসী বাংলাদেশিরা কাজের ফাঁকে প্রশান্তি খুঁজে নিতে ছুটে আসেন এই জেবল হাফিতে। আমিরাতের প্রয়াত শাসক জাতির পিতা শেখ জাহিদ বিন আল নাহিয়ান মানুষের মানসিক প্রশান্তির জন্য জেবল হাফিদকে অত্যন্ত মনোরমভাবে তৈরি করেছেন, যেখানে আজ প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক প্রশান্তির খুঁজে ছুটে আসেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। টি-20 ফরম্যাটে নতুন ক্রিকেটার খুঁজে বের করাই বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজনের মূল উদ্দেশ্য। এই আসরের মধ্য দিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে পারবে বলে মনে করেন বেক্সিমকো ঢাকা কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেললে অনুপ্রাণিত হবে নতুনরাও। বেক্সিমকো ঢাকার টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও মুশফিকের নেতৃত্বে দল ভালো করবে বিশ্বাস সুজনের। দেশে ঘরোয়া টি-20 লিগ হচ্ছে প্রায় 1 দশক হলো। প্রতি বছরই ঘরোয়া আসর শুরুর আগে আলোচনায় থাকে নতুনরা। বিদেশি ক্রিকেটাররা না থাকায় তরুণরা এবার কেমন করছে সেদিকে দৃষ্টি রাখছে বিসিবি। টুর্নামেন্টের প্রথম অবজেক্টিভটাই আসলে এটাই যে আমাদের একটা টি-20 ফরম্যাটের ছেলেদেরকে খুঁজে আনা, কারা এই ফরম্যাটে নিজেদেরকে ওইভাবে প্রয়োগ করতে পারে, খেলতে পারে। তো এরকম অনেক ছেলেই তো মাশাআল্লাহ পারফর্ম করছে। এটা বিসিবির জন্য একটা বড় পাওয়া আমি মনে করি। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ এক্সাইটিং হোক, ছেলেরা ইয়াংস্টাররা নিজেদেরকে মেলে ধরুক, ভালো ক্রিকেট খেলুক। করোনার ছোবলে বছরের প্রায় অর্ধেক সময় ঘরে বসে কাটিয়েছেন ক্রিকেটাররা। জানুয়ারিতে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। তার আগে বঙ্গবন্ধু টি-20 কাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ, যেখানে নতুনদের ওপরে ভরসা রাখছেন সুজন। সিনিয়রদের রেসপন্সিবিলিটি তৈরি করবে, এখান থেকে তারা জুনিয়র প্লেয়ারদেরকে সাহসটা দিবে, এখান থেকে আমাদের আরও তরুণ প্লেয়াররা উঠে আসবে, সেটাই আমরা চাই। কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ জায়গায় একটা ভালো ড্রেস আসলে এটা ভালো প্র্যাকটিস। প্রত্যেকটা ছেলেই ভালো ক্রিকেটার। আমি মনে করি এখান থেকে বাংলাদেশের ফিউচার ক্রিকেট লুকানো আছে আমাদের এখানে অনেক ছেলের মধ্যেই। সুতরাং আমি ট্রাস্ট করি এবং আমি তাদের ব্যাক করবো ডেফিনেটলি। এখন আমি বলবো না যে বড় স্টেজে অনেক প্রমাণিত, বাট তারা ক্যাপেবল প্লেয়ার। আসরে 2 ম্যাচ খেললেও এখনও জয় পায়নি বেক্সিমকো ঢাকা। তারপরও দল এবং অধিনায়ককে পূর্ণ সমর্থন দিচ্ছেন কোচ সুজন। টুর্নামেন্টে লম্বা পথ বাকি থাকায় উড়িয়ে দিচ্ছেন না নিজ দলকে। একটা মোমেন্টাম দরকার, একটা জয় আমাদেরকে হয়তো বা অনেক দূর নিয়ে যাবে।
তো আই বিলিভ যে আমরা লাস্ট 2 দিন খুব ভালো ট্রেনিং করেছি। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ট্রেনিং সেশনস। আই হ্যাভ আ ভেরি ট্রাস্টেড ক্যাপ্টেন মুশফিক, যার সেই অ্যাবিলিটি আছে ম্যাচ জেতার। হয়তো এখনও সেই পারফরমেন্স আমাদের হয়নি, বাট বেশি দূরে নাই আমার মনে হয় সেই পারফরমেন্সগুলো। যখন ওরা বাউন্স ব্যাক করবে ডেফিনেটলি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। পয়েন্ট টেবিলে দু দলেরই দুরবস্থা থাকলেও সাকিব মাহমুদুল্লাহর বিপক্ষে মুশফিকের লড়াই নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট ভক্তদের। খুলনার 2 আইকন ক্রিকেটারের অফ ফর্ম বাড়তি সাহস যোগাচ্ছে ঢাকার ক্রিকেটারদের। আসরে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া তারা, জানিয়েছেন দলটির পেসার রুবেল হোসেন। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। বিভিন্ন সময় সাক্ষাৎকারে সাকিব মুশফিকরা বলেছেন জাতীয় দলে নিজেদের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা আছে, তবে বঙ্গবন্ধু টি-20 কাপে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে প্রত্যক্ষই। জেমকন খুলনা আর বেক্সিমকো ঢাকার ম্যাচে সাকিব মাহমুদুল্লাহর মুখোমুখি মুশফিক। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত একই অবস্থা দু দলের। 3 ম্যাচে 1 জয় খুলনার। শেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র 86 রানে অল আউট হয়েছে তারা। তারকাবহুল দল জ্বলে উঠতে পারছে না প্রত্যাশা অনুযায়ী। অন্যদিকে এখনও জয়ের স্বাদ পায়নি ঢাকা। ড্রাফট ভাগ্য পক্ষে না থাকায় পছন্দ মতো দল সাজাতে পারেনি তারা। এ নিয়ে কিছুটা আক্ষেপ আছে কোচ খালেদ মাহমুদ সুজনের। আসরের প্রথম 2 ম্যাচের ফলাফলের পর সে আক্ষেপ আরও বেড়েছে নিঃসন্দেহে। প্রথম ম্যাচে 88 রানে অল আউট হওয়া দলটা দ্বিতীয় ম্যাচে হেরেছে মাত্র 2 রানে। 2টা ম্যাচ আমরা হেরে গেছি, আমাদের একটু ব্যাকফুটে আছি, তারপরও আমাদের খুব ভালো সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ম্যাচটা আমরা খুব স্ট্রংলি আমরা মাঠে নামবো। সবার রোলটা যদি খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি মাঠে, তা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় ভালো রেজাল্টই আসবে। প্রতিপক্ষের ডাগআউটে সাকিব মাহমুদুল্লাহ থাকায় কিছুটা স্নায়ুচাপ আছেই, তবে এখনও আইকন সুলভ পারফরমেন্স যে উপহার দিতে পারেননি তারা। 3 ম্যাচে সাকিবের সংগ্রহ 30, খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর আরও 5 রান কম। এ ম্যাচেও তারা থাকুক অফ ফর্মে, রুবেলদের চাওয়া এমনটাই। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, ভালো ভালো প্লেয়ার ওইখানে আছে। আসলে তারা কিন্তু অলরেডি ভালো টিম নিয়ে কিন্তু 2টা ম্যাচ তারা কিন্তু হেরে গিয়েছে। আসলে টি-20 খেলাটা হচ্ছে ফ্লো, আপনার যারা যেদিন ভালো খেলবে তারা ওই দিনকের ওই ম্যাচটা তাদের পরে যায় আর কি। ঢাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করেছে খুলনাও, তবে এদিন দলীয় অনুশীলনে ছিলেন না সাকিব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টের প্রস্তুতি নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুশীলন করছেন নারী ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি। তামিম, একটু জানিয়ে রাখি, খুব ভোর থেকে কিন্তু এখন এই শীতের সকালে অনুশীলন করছেন এখানকার যারা ক্ষুদে ক্রিকেটার রয়েছেন, এবং এই ক্ষুদে ক্রিকেটারদের ভিতর কিন্তু বড় একটি দল রয়েছে নারী ক্রিকেটার। এই প্রান্তিক পর্যায়ে এই নারী ক্রিকেটাররা কিন্তু তাদের যে স্বপ্ন, তারা বড় খেলোয়াড় হবে, এই স্বপ্ন নিয়েই কিন্তু তাদের এই অনুশীলনটা গত 1.5 মাস ধরে নিয়মিতই তারা করে যাচ্ছেন, বিশেষ করে নওগাঁর এই স্টেডিয়াম মাঠে। এবং এদের এই খেলোয়াড়দের কিন্তু একটা স্বপ্ন রয়েছে, তারা বারবার যেটা বলছিলেন যে তাদের নিয়মিত এই প্র্যাকটিস কিন্তু প্রথম দিকে করোনার কারণে বন্ধ ছিল, পরবর্তীতে কিন্তু এটা এই 6 মাস পর আবার শুরু করেছে। কিন্তু কোনো প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট না পাওয়ার জন্য তাদের যে যোগ্যতা, মেধা, এটা কিন্তু তারা প্রকাশ করতে পারছেন না। আমরা এখানে প্রায় 80 জনের মতো একটি দল অনুশীলন করছে, এর মধ্যে নারী টিম রয়েছে 15 জনের মতো। তো প্রান্তিক পর্যায়ে নারী ক্রিকেটারদের উৎসাহিত করতে এখানকার যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কিন্তু নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এই নারী ক্ষুদে ক্রিকেটারদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলার যে কয়েকটি 4টি বেসিক নওগাঁ ক্রিকেট একাডেমি থেকে কয়েকটি টিম রয়েছে, এই টিমগুলো কিন্তু তারা এখন কাজ করছেন। তো আমরা এই ক্রিকেট একাডেমির যারা পরিচালক তারা বলছেন যে খেলাধুলাকে উৎসাহিত করা, বিশেষ করে করোনা কারণে মাঝখানে কিন্তু স্থবিরতা নেমে এসেছিল, এবং করোনা এখনো রয়েছে, কিন্তু তারপরও তাদের অনুশীলনের প্রক্রিয়াটা অব্যাহত চালিয়ে যাচ্ছেন তাদের এই অনুশীলনের মাধ্যমে যোগ্যতা প্রকাশ এবং মেধা প্রকাশের জন্য। এবং এই খেলাধুলাকে গতিশীল করার জন্য এ জেলায় কিন্তু প্রায় 4টি টিমের 250 জন খেলোয়াড় রয়েছেন, যে খেলোয়াড়রা কিন্তু জাতীয় টিম এবং অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, 18 পর্যন্ত খেলারা তারা তাদের যোগ্যতাগুলো তুলে ধরে থাকেন, এবং তাদের স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে বেগবান করার জন্য তারা নানাভাবেই এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের এই মেধাকে তুলে ধরার জন্য
এই প্রতিদিন মাঠে তারা আসছেন এবং আমরা লক্ষ্য করছিলাম খেলাধুলাকে এখানে প্রাণ ফিরানোর যে উচ্ছ্বাস তা কিন্তু এখানকার ক্রীড়া সংগঠকরা নতুন করে আবার তাদের মোড়কের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছেন এবং তারা চালিয়ে যাচ্ছেন এই অনুশীলন। এক্ষেত্রে আমরা একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলবো, এখানকার নিয়মিত নারী ক্রিকেটার, তিনি প্র্যাকটিস করেন। সুমাইয়ার কাছে জানবো, তুমি এই যে নিয়মিত প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসে তোমার স্বপ্নটা কি, তোমার প্রত্যাশার জায়গাটা কি? আমার স্বপ্ন আমি ন্যাশনাল টিমে খেলবো, একটা ভালো জায়গায় যাব, যেখানে আমার পরিবারও সবাই গর্ববোধ করবে আমাকে নিয়ে। আমরা মেয়েরাও চাই যে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে। আমাদের বাংলাদেশে যে অনেক মেয়ে আছে, তাদের পরিবার তাদের খেলতে দেয় না বা দেশের নাম যারা উজ্জ্বল করবে তাদের কোনো সুযোগ দেয় না। তো আমরা চাই যে মেয়েরা কেন পারবে না, মেয়েরাও দেশের নাম উজ্জ্বল করতে পারবে। মেয়ে অনেক খেলোয়াড় আছে, তারাও দেশের নাম উজ্জ্বল করেছে, তাদের দেখে আমরা উৎসাহিত হচ্ছি যে আমরাও পারবো। তা আমাদের পরে যারা আসবে তারা আমাদের দেখে যেন উৎসাহিত হয় যে তারাও পারবে, তারাও দেশের নাম উজ্জ্বল করবে। তো আমাদের কোনো ম্যাচ হচ্ছে না, আমরা করোনার পর 3 মাস ধরে প্র্যাকটিস করছি, তো কোনো ম্যাচ পাচ্ছি না খেলার জন্য, কোনো টুর্নামেন্ট নাই। তো সামনে বিগেস্ট স্পিড আমাদের একটা ট্রায়াল আছে, তো আমরা চেষ্টা করবো ওখানে চান্স পাওয়ার জন্য। ওখানে ধন্যবাদ। হ্যাঁ, বলছিল এখানকার একজন ক্রীড়া খেলোয়াড়, নারী ক্রিকেটার, খুদে ক্রিকেটার। তার স্বপ্ন বড় খেলাধুলার জন্য এই মুহূর্তে যেটা দরকার তার নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে অনুশীলন করা, এবং এই অনুশীলনের মাধ্যমে কিন্তু তাদের যোগ্যতাকে ফুটে তোলার জন্য তারা কিন্তু নিরস প্রচেষ্টা এখানে চালিয়ে যাচ্ছেন। এই নওগাঁ জেলায় এই বর্তমানে আমরা যে মাঠে রয়েছি, জেলা স্টেডিয়াম মাঠ, এই মাঠে কিন্তু প্রতিদিনই এখন ফুটবল এবং ক্রিকেট এবং বিভিন্ন লং জাম্পের খেলাধুলাকে প্র্যাকটিস গতি নিয়ে এসেছে এখানকার যারা ক্রীড়া সংগঠক। তাদের স্বপ্নটা কিন্তু তারা বারবার বলছেন যে এখানে টুর্নামেন্ট হচ্ছে না, গত প্রায় 3 মাস ধরে বা 4 মাসের কোনো বড় কোনো প্রীতি ম্যাচ নেই, টুর্নামেন্ট নাই। এ কারণে তারা তাদের যে যোগ্যতার জায়গা তা কিন্তু প্রকাশ করতে পারছে না। এবং গত 2 দিন আগে কিন্তু এখানে এই জেলা থেকে একজন নারী ক্রিকেটার অ্যাথলেটিক্সে তিনি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট এখানে নিয়ে এসেছেন। সারা বাংলাদেশের মধ্যে সে কিন্তু লং জাম্পে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সুমাইয়া আক্তার নাম। এই সুমাইয়ার কাছে একটু জানবো, এই যে স্বপ্নের জায়গাটা বারবার তারা যে লালন করছে, এখানে কৃতিত্বের জায়গাটা লালনের ক্ষেত্রে তাদের স্বপ্নটাকে তারা কিভাবে তুলে ধরতে চায়, এবং ইতিমধ্যে একটা সারা দেশের মধ্যে এই স্বপ্নটা তারা পূরণ করেছে। তুমি কি অর্জন করেছো এবং কিভাবে তোমার স্বপ্নটা? আমি একজন অ্যাথলেটার, আমি জুনিয়র মিটে লং জাম্পে গোল্ড মারছি আর 100 মিটারে সিলভার। আমি আরো ভালো কিছু করতে চাই, শুধু বাংলাদেশে ভালো প্লেয়ার না, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চাই। আমাদের এই জুনিয়র মিড খেলার জন্য প্রতি জেলায় ক্যাম্পিং হয়, কিন্তু আমাদের জেলায় কোনো ক্যাম্পিং নাই। যদি ক্যাম্পিং হইতো তাহলে হয়তো আমরা আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, ভালো টাইমিং হইতো। ধন্যবাদ সুমাইয়া। সারা দেশের মধ্যে সে লং জাম্পে স্বর্ণ পদক জয়ী হয়েছে 2 দিন আগে এই জুনিয়র ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে। তবে খেলাধুলাকে গতি ফেরানোর জন্য এখানকার কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক চেষ্টা এবং তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন, এবং এই খেলাধুলাকে প্রাণ ফিরাতে কিন্তু এখন তাদের মধ্য দিয়ে একটা উৎসাহ আমরা লক্ষ্য করছিলাম। কিন্তু করোনার কারণে তাদের ভিতরে এখন কিন্তু স্বপ্ন রয়েছে, এই স্বপ্নটাকে তারা ফুটে তুলতে চান এবং বড় খেলোয়াড় হওয়ার জন্য যেসব উপাদান দরকার, ক্রীড়া সহযোগিতা দরকার, সেটা তারা লালন করছেন। তো এই ছিল তামিম নওগাঁর ক্রীড়া স্টেডিয়ামের মাঠ থেকে অনুশীলনের খবর। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকিব। দেশের বিভিন্ন জেলার ব্যক্তিগত 70টি একাডেমিকে আনা হয়েছে বাফুফের আওতায়, যেখানে আবেদন পড়েছিল 250টিরও বেশি। ফেডারেশনের আওতায় আসতে পেরে খুশি একাডেমির কর্তারা। প্রত্যাশা রাখছেন বাফুফে থেকে নিয়মিত সহযোগিতা পাওয়া। আর ফেডারেশন বলছে বিভিন্ন শ্রেণীর কোচদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সুবিধা পাবে একাডেমিগুলো, তবে রক্ষা করতে হবে নির্ধারিত মান। ফুটবলকে এগিয়ে নিতে প্রয়োজন তৃণমূলকে শক্তিশালী করা। এই মন্ত্রে এবার বেশ মনোযোগী বাফুফের নবনির্বাচিত কমিটি, নিচ্ছে নানা উদ্যোগ। চট্টগ্রামের মাদারবাড়ি শুভনিয়া ফুটবল একাডেমি ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই একাডেমির বেশ কিছু ফুটবলার জায়গা করে নিয়েছে জেলা এবং জাতীয় পর্যায়ের ক্লাবগুলোতে, যেখানে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বিভিন্ন বয়সী খেলোয়াড়রা। এমন অনেক একাডেমি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। জেলা পর্যায়ে ক্লাবের পাশাপাশি স্থানীয় একাডেমিগুলো আনা হচ্ছে ফেডারেশনের আওতায়। এসব একাডেমিগুলোকে বলা হয় বাফুফের তালিকাভুক্ত হওয়ার জন্য, যেখানে আবেদন করে 250টিরও বেশি একাডেমি, যেখান থেকে অনুমোদন দেওয়া হয় দেশের বিভিন্ন জেলার 70টি একাডেমিকে। তৃণমূলের যে কাজ করার পরে আমাদের খেলোয়াড়রা একটা ন্যাশনাল টিম বা বড় আবহানী মোহনবাগান ক্লাবে খেলবে, ওই ধরনের একটা সিঁড়ি
আজকের এইটার মাধ্যমে হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে এতদিন পর আমাদের যে তৃণমূল ফুটবল একাডেমিগুলো আছে, আজকে তাদের একটা গাইডলাইনের মাধ্যমে যে একাডেমিগুলোকে নিয়ে আসছে, ফিজিও কোচ, সি লাইসেন্সধারী কোচ সব সমন্বয়ে আমরা যে একাডেমি চালু করেছি, ইনশাল্লাহ আমরা আশা করছি তৃণমূল পর্যায়ে প্লেয়ার সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে খেলতে পারবে। নিজস্ব একাডেমি তৈরি নিয়ে এখনই ভাবছে না ফেডারেশন, তবে বাফুফের আওতায় আসা এসব একাডেমিগুলো নিয়ে রয়েছে ভিন্ন পরিকল্পনা। দেয়া হবে কোচ সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন একাডেমি যারা নিজেদের অর্থায়নে নিজেদের স্ব-উদ্যোগে এই একাডেমিগুলো পরিচালনা করে, তাদের আগে এ ধরনের কোনো স্বীকৃতি ছিল না। আজকে ফুটবল ফেডারেশন তাদেরকে অ্যাক্রিডিটেশন দিয়ে, সার্টিফিকেট দিয়ে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং পরবর্তীতে আমাদের যেই প্ল্যান যে আমরা এই একাডেমিগুলোকে চাঙ্গা করার জন্য সব রকম টেকনিক্যাল সাপোর্ট তাদেরকে দিব। পাশাপাশি এসব একাডেমিগুলো নিয়ে একটি ফেস্টিভ্যাল করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জামালপুরে সোনালী ব্যাংকে গ্রাহককে বোকা বানিয়ে কাউন্টার থেকে 4.5 লাখ টাকা চুরি। সিসিটিভির ফুটেজ দেখে চোর ধরার চেষ্টায় পুলিশ। এবং বেসরকারি খাতের জন্য আরও 10 লাখ ডোজ কোভিড টিকা আনছে বেক্সিমকো। অগ্রাধিকার পাবেন সম্মুখ সারির যোদ্ধারা। প্রতি ডোজের দাম ছাড়াবে 1000 টাকা। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।